ইংরেজিতে একটা কথা আছে, সাইলেন্স ইজ মোর এলোকুয়েন্ট দ্যান ওয়ার্ডস। কিন্তু নিয়োগ দুর্নীতির তদন্তে সেই ওয়ার্ডস বা শব্দের গুরুত্ব কতখানি রাজ্যবাসী মোটামুটি এতদিনে তা টের পেয়ে গিয়েছেন। দীর্ঘ টালবাহানার পর অবশেষে গতকাল গভীর রাতে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পেল ইডি। আর আজ আদালতে ফের উঠল সেই পুরনো প্রশ্ন, দুর্নীতিগ্রস্তদের আশ্রয়স্থল হয়ে উঠছে এসএসকেএম। পাশাপাশি আজ আমাদের নজরে থাকবে বিধায়ক কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় ফের দলীয় সতীর্থ রুনা খাতুনকে নিশানা করলেন মনোরঞ্জন ব্যাপারী। রুনা খাতুন আবার মনোরঞ্জন ব্যাপারীর বিরুদ্ধে থানায় নালিশ জানিয়েছেন। আগামী 1 ঘন্টা তা নিয়ে আমাদের আলোচনা চলবে। এই পর্বে আমাদের আলোচনার বিষয়, কাকুর কণ্ঠ পেল ইডি, ভাইপো হাওয়া, ঘুমোতে পারেনি পিসি, আক্রমণে শুভেন্দু অধিকারী। আজকে গড়বেতায় সভা ছিল, সেখান থেকে এইভাবে আক্রমণ শানিয়েছেন। কোন কোন ভিআইপি অভিযুক্ত ভর্তি এসএসকেএমে, রাজ্যের জবাব তলব করলো আদালত। একেবারে প্রধান বিচারপতির যে বেঞ্চ এই প্রশ্ন আজকে করেছে। এরা লাইফ সাপোর্টে নেই, ঘুরে বেড়াচ্ছেন। অভিযোগ যদি সত্যি হয় তাহলে মারাত্মক মন্তব্য করছেন প্রধান বিচারপতি। আপনারা জানেন যে এসএসকেএমের ভূমিকা নিয়ে এই প্রথম নয়, এর আগেও কিন্তু কলকাতা হাইকোর্ট বারে বারে প্রশ্ন তুলেছে। সরানো উচিত কুণালকে, সেনাপতি বাচ্চা, তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্বে ফের বেসুরো করিম। 11 বারের বিধায়ক আব্দুল করিম চৌধুরী তিনি এবার প্রশ্ন তুলছেন। বিধায়ক কার্যালয়ে ভাঙচুর, ফের মনোরঞ্জনের নিশানায় যুব তৃণমূল নেত্রী। পাল্টা থানায় নালিশ জানাচ্ছেন রুনা খাতুন। তৃণমূলের অন্দরে একেবারে এই বিতর্ক প্রতিদিন যেন বাড়ছে বলে মনে হচ্ছে। কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো যে সেই প্রভাবশালী তত্ত্ব আবারও দলের অন্দরে সামনে আসছে এবং তুলছেন খোদ তৃণমূল বিধায়ক। দলে প্রভাবশালী দম্পতির বিরুদ্ধে মুখ খোলার পরই বলাগড়ে তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর যে অফিস, অর্থাৎ একেবারে বিধায়কের কার্যালয়, সেখানে ভাঙচুর চালানো হয়েছে। জিরাটে এই বিধায়ক কার্যালয় রয়েছে, সেখানে ভাঙচুর চালানো হয়েছে। শুধু তাই নয়, বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলা চালানো হয়েছে, এমনকি তার স্বামীকে মারধর পর্যন্ত করা হয়েছে বলে অভিযোগ। আর অভিযোগের নিশানায় রয়েছেন যিনি অভিযুক্ত, তিনি যুব তৃণমূলের রাজ্য সম্পাদক এবং হুগলি জেলা পরিষদের সদস্যা রুনা খাতুন। আশঙ্কা সত্যি হলো, রুনা এবং তার স্বামী অরিজিতের দলবল আমার কার্যালয়ে হামলা চালালো। ফের অভিযোগ করছেন মনোরঞ্জন ব্যাপারী, আমাকে সামনে পেলে হয়তো খুন করে দিত। ভাঙচুরের পর এবার পাল্টা দেওয়ার সময় এসেছে। বলাগড়ে ফিরছি, এবার খেলা জমবে। হুঙ্কার দিয়েও বলাগড়ে ফিরলেন না মনোরঞ্জন। অর্থাৎ কোথাও না কোথাও এইটা স্পষ্ট করে দিচ্ছেন যে নিরাপত্তার অভাব। প্রতি মুহূর্তে একজন নির্বাচিত জনপ্রতিনিধি, একজন শাসক দলের জনপ্রতিনিধি প্রতি মুহূর্তে সেই অভাবটা অনুভব করছেন, যার জন্য হুঙ্কার দিচ্ছেন ঠিকই, কিন্তু বলাগড়ে নিজের নির্বাচনী ক্ষেত্রে, নিজের নির্বাচনী এলাকায় ফিরতে পারছেন না মনোরঞ্জন ব্যাপারে। একবার দেখাবো কি বলছেন তৃণমূল বিধায়ক। এরা আমার সঙ্গে যারা থাকে, যারা আমাকে সমর্থন জানায়, প্রত্যেক এদের আক্রমণের লক্ষ্যবস্তু। চম্পাকে আক্রমণ করেছে, ওর স্বামীকে পিটিয়ে হাসপাতালে ভর্তি করে দিয়েছে। দেখি দল কি করে, দলের দিকে তাকিয়েছি। দলকে জানিয়েছেন? দলকে জানানো হয়েছে। কাকে জানিয়েছেন? দল আপনাদের মিডিয়ার মাধ্যমে, তাছাড়া ফোনে ফোনে দল ব্যাপারটা দেখছে। দল সব ভাবনা চিন্তা করছে কিভাবে কি করা যায়। বলাগড়ে আমি যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমাকে কোনো এক জায়গা থেকে যাদের আমরা আমাদের নেতৃস্থানীয় মনে করি, নেতা স্থানীয় মনে করি, বন্ধু স্থানীয় মনে করি, শুভানুধ্যায়ী মনে করি, সেরকম জায়গা থেকে আমাকে ফোন করে বলা হয়েছে আপাতত কয়েকদিন আপনি বলাগড়ে যাবেন না। আমি কৃষ্ণ মিত্রের কাছে শুরুতে আসতে চাইব। কৃষ্ণদার সব থেকে বড় প্রশ্ন তো এটাই যে একজন নির্বাচিত জনপ্রতিনিধি, তাও কোনো বিরোধী রাজনৈতিক দল নয়, একেবারে শাসক দলের বিধায়ক, যার প্রশংসা খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে করেছেন, সেইখানে তিনি খুন হয়ে যেতে পারেন এইরকম আশঙ্কা করছেন। আমি বলছি সাধারণ মানুষের তাহলে জীবনের দাম কতটুকু? তারাও তো নিরাপত্তার সমান আশঙ্কা অনুভব করবেন প্রতি মুহূর্তে যদি বিধায়ক এরকম করে আশঙ্কিত হন। নিশ্চয়ই বিধায়কের অনেক সংযত বক্তব্য রাখা উচিত। এই ক্ষেত্রে ওনার যে উনি যেটা বলেছেন এটা কতটা সংযত না, এটা তো তদন্ত সাপেক্ষ। কিন্তু সব ক্ষেত্রেই আমার মনে হয় যে দল অনেক কাউকে অনেক মর্যাদা দিয়েছে, দল অনেক কাউকে অনেক পদ দিয়েছে, তার সাথে সাথে দায়িত্ব বর্তায়। তো সুতরাং একটু বক্তব্যের ক্ষেত্রে
এই জিনিসগুলো মাথায় রাখা উচিত। এর অতিরিক্ত দলীয় নেতৃত্ব আছেন, এটা একটা হুগলি জেলার ব্যাপার, সেখানকার যিনি জেলা সভাপতি আছেন তিনি ব্যাপারটা দেখবেন এবং তারপরে ঊর্ধ্বতম কর্তৃপক্ষ দেখবেন। এই একেবারে মনোরঞ্জন ব্যাপারী বলছেন যে দলের সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এলাকায় না যাওয়ার নির্দেশ দিয়েছেন। আমি বলছি তাহলে তো এতটাই প্রভাবশালী, যেটা বলে আসছেন মনোরঞ্জন ব্যাপারী, যে রুনা খাতুন এবং তার স্বামী যে এতটাই প্রভাবশালী, তাদের ভয়ে যিনি এলাকার বিধায়ক তিনি যেতে পারছেন না, তাহলে যাদের জন্য যেতে পারছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। ওনার ভয়টা কতটা সংযত আমি তো প্রশ্ন করলাম, তার কারণ হচ্ছে উনি তো অনেক কিছু লিখেছিলেন, আবার উনি নিজেই উইথড্র করে নিয়েছেন। তার মানে উনি যে অভিযোগটা প্রথমবার করেছিলেন সেই অভিযোগ থেকে উনি নিজেই সরে এসেছেন। না, যে অভিযোগ থেকে সরেননি সেটা হচ্ছে তিনি যে কোনো সময় খুন হয়ে যেতে পারেন বলছি তো, আজও বলেছেন এবং আজও পোস্ট করেছেন। যে ধারণাটা উনার হয়েছে, এই ধারণাটা কতটা সংযত এটাকে আমি প্রশ্ন করছি। যেরকম উনি আগেও কিছু প্রশ্ন তুলেছিলেন সংবাদ সোশ্যাল মিডিয়াতে, সামাজিক মাধ্যমে, তারপরে উনি সেটা উইথড্র করে নিয়েছেন, ডিলিট করে দিয়েছেন। তার মানে উনি সেই বক্তব্যটা সেটা হচ্ছে একেবারে রুনা খাতুনকে করা মন্তব্য সম্পর্কে, এটাও যে কালকে উনি ডিলিট করবেন না তার তো কোনো মানে নেই। আমরা দেখি তো উনার, আমি আবার বলছি তো, মানুষ নেত্রীর আশীর্বাদে অনেকেও রাজনৈতিক একটা ওজন তৈরি হয়, স্তর তৈরি হয়, কিন্তু সেটা বজায় রাখার দায়িত্ব তিনি যেটা বলছেন সেই বক্তব্যের কতটা সারবত্তাতে সত্যতা নিয়ে আপনার দলের বিধায়ক আপনি প্রশ্ন তুলছেন। উনি যেটা বক্তব্য লিখেছিলেন সেটা লেখাটা কতটা যৌক্তিক অযৌক্তিক সেটা তো আমার প্রশ্ন আছে। এবার উনি সেটাকে নিজে ডিলিট করেছেন, তার এই ক্ষেত্রেও উনি দেখি যে উনি আগামী দিন এটাতে কতটা দাঁড়িয়ে থাকবেন। আচ্ছা, শতরূপ ঘোষ, আসলে মুশকিলটা হচ্ছে আমাদের মস্তিষ্কের কিবোর্ডটা তো তৃণমূলের পার্টি অফিস থেকে চলে না, তাই ওরা ডিলিট করলেই কোনো কিছু আমাদের মস্তিষ্ক থেকে, আমাদের স্মৃতি থেকে ডিলিট হয়ে যাবে এমন নয়। আমি একটা কথা বলি শুভ্র, কৃষ্ণদার একটা কথা খুব সঠিক, যে একজন বিধায়ক, তাকে দল অনেক মর্যাদা দিয়েছে, অনেক সুযোগ দিয়েছে, তাহলে সেই বা দলকে পয়সা ইনকাম করার সুযোগ দেবে না কেন? সেটা বোঝাপড়াটা খুব পরিষ্কার। ভাই তোমাকে নিয়ে গিয়ে, একজন লেখক ছিল, তোমাকে নিয়ে গিয়ে বিধানসভায় এমএলএ করে বসিয়ে দিয়েছে, বা তোমাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের লোকেরা এলাকায় করে কমে খাবে, চুরি চিটিংবাজি করবে, তোমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাকে সাহায্য করতে হবে। আমি মনোরঞ্জন ব্যাপারীর গতকালের যে উনি লিখেছেন, এর মধ্যে দলীয় অন্তর্ঘাত ইত্যাদি কী আছে আমাদের তাই নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কিন্তু সামাজিক জায়গা থেকে একটা কথা বলছি। উনি একটা লিখেছেন ওই এলাকা সম্পর্কে, ওই এলাকার একজন তৃণমূল নেতা সম্পর্কে, এক মাটি মাফিয়া, বালি মাফিয়া, গাঁজা পাচারকারীদের সহায়ক, জুয়ার বোর্ড চালানো উপনেতা। আমি বলছি শুভ্র, ওনার এই কথা যদি সত্যি হয়ে থাকে, এটা তৃণমূলের ইন্টারনাল ক্রাইসিস নয়, এটা আমাদের সোশ্যাল ক্রাইসিস। এক একটা এলাকা, পশ্চিমবাংলা এমন একটা রাজ্য শুভ্র, মনে রাখতে হবে, এখানে আনারুল না চাইলে পুলিশ যায় না বকটুইতে। যে জায়গাগুলো তৃণমূলের এক একটা নেতা একটা জায়গা কন্ট্রোল করে এবং তাদের হচ্ছে এই চরিত্র, ওরা জুয়ার বোর্ড চালানো, ড্রাগস পাচারকারী, গরু পাচারকারী, বালি পাচারকারী। একজন তৃণমূলের বিধায়ক বলছেন। শুভ্র, তুমি বলছো ব্যবস্থা কেন নেওয়া হয়নি? তোমায় মনে করাই তো আজ থেকে 3 সপ্তাহ আগের ঘটনা মনে আছে? সোনারপুরের এক মহিলা কাউন্সিলর, তিনি বলছেন তৃণমূলের এলাকার যুবনেতা তাকে বাধ্য করছে বিয়ে করার জন্য। সেই ভদ্রমহিলা তৃণমূলের সেই যুবনেতাকে বিয়ে করতে রাজি হয়নি বলে তাকে কাউন্সিলর হিসেবে কাজ করতে দিচ্ছেন এলাকায়। 3 সপ্তাহ হয়ে গেছে, তৃণমূল কংগ্রেসের এক মহিলা কাউন্সিলর এই অভিযোগ করেছেন 3 সপ্তাহে না তৃণমূল কোনো ব্যবস্থা নিল, না পুলিশ কোনো ব্যবস্থা নিল। এই হচ্ছে রাজ্য। এখানে প্রসঙ্গটা উত্থাপন করলো তৃণমূলের মধ্যেও একেবারে মাটি মাফিয়ার কথা বা জুয়ার কথা, এইখানে পর্যন্ত সম্ভবত এবিপি আনন্দের সঙ্গে কথা বলার সময় এবং ফেসবুকে বলছেন যে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে বারে বারে বার্তা দিয়েছেন, এগুলো তিনি পছন্দ করেন না, তারপরেও সেই কাজ চলছে। আমি বলছি তার মানে সোজা কথা, আমি বলছি এখনো আপনি প্রশ্ন তুলছেন কতটা সত্যি বলছেন না বলছেন। সত্যি বলে যদি ধরে নেওয়া হয় তাহলে তো এটা বলতে হবে, তাহলে এটা বলতে হবে খোদ তৃণমূল নেত্রীর বার্তা পর্যন্ত দলের ভিতরে পৌঁছচ্ছে না বা পাত্তাই দিচ্ছে না তারা। সবাই তো কলেজ লাইফ থেকে রাজনীতি করে রাজনীতিক ঘরানা বুঝে এসছে তা তো নয়। উনি এসছেন অন্য একটা জগৎ থেকে এসছেন, ওনার এই রাজনীতিটা বোঝা কতটা সম্ভব হয়েছে উনি নিজে স্বীকার করেছেন যে উনি রাজনীতি বোঝেন না সেইভাবে। তো উনার কি বোঝা থেকে উনি একটা ভুল বুঝেছেন, তারপরে উনি একটা ভুল লিখেছেন, তারপরে উনি স্বীকার করেছেন। এই ক্ষেত্রে আমি আবার এলাকায় ঢুকতে পারছেন না, না ওই এলাকা ঢুকতে পারছেন বলেননি, উনি বলেছেন যে উনি যাচ্ছিলেন, কিন্তু ওনাকে বারণ করা হয়েছে, উনি সেই ওই বারণটাকে উনি শিরোধার্য করেছেন। কারণ এটা বিষয় নয়। তো শুভ্র, কলেজ লাইফ থেকে তৃণমূলে, কলেজ লাইফ থেকে রাজনীতি না করে তৃণমূলে হুট করে নেতা হয়ে গেছেন খালি মনোরঞ্জন ব্যাপারই নয় না, বলছি আর কি ম্যাচুরিটি তো বুঝতে পেরেছি। আমি বলেছি কেউ রাজনীতি করে পাশেই বসে আছি, শুনতে পেয়েছি।
কলেজ লাইফ থেকে রাজনীতি না করে তৃণমূলের সঙ্গে অভিষেক ব্যানার্জি সম্পাদক হয়ে গেছে, সুতরাং সেটা প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে এখানে শুভ্র পরিষ্কার যে কথাটা এখানে বলা হচ্ছে, মনোরঞ্জন ব্যাপারীকে আমি এটা বলছি, উনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বার্তা দিয়েছেন গরু পাচার বালি পাচারের বিরুদ্ধে। আবার গরু পাচারকারী বালি পাচারকারী যে এখন জেল খাটছে সেই অনুব্রত মণ্ডলের পাশে দল আছে, এই বার্তাটাও মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। মুশকিলটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তা আমরা বিশ্বাস করি না, কারণ উনি যা করেন তা আমরা চোখে দেখতে পাই। উনি বালি পাচারকারী, চাকরি বিক্রিকারী, তাদের পাশে চিরকাল থেকেছেন। ওনার প্রশ্রয় বালি পাচার, গরু পাচার, চাকরি চুরি হয়েছে পশ্চিমবাংলায়। এখন মনোরঞ্জন ব্যাপারীও জানেন যে ওখানে কুলদেবতাকে তুষ্ট রাখতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালো বলতেই হবে। উনি ওই জায়গাটাকে বাঁচিয়ে রেখে এবার বাকিদেরকে যা বলার সেই চেষ্টা করছেন। শতরূপ হয়তো ভুলে যাচ্ছে, নৃপেন চক্রবর্তী একসময় অভিযোগ করেছিল, বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিল চরিদার মন্ত্রিসভা হাতকাটা দিলীপ থেকে শুরু করে তপন শুকুর, হাতকাটা দিলীপ থেকে তপন শুকুর আমরা তো দেখেছি সিপিএম এর সম্পদ। তো সিপিএম এগুলো না বললেই ভালো, বললেও আমাদের কিছু করার নেই, তার কারণে মানুষের জবাব দিয়েছে। এখন বিষয়টা তো তাই হচ্ছে না। আমি আবার বলছি যে আমাদের দল রেজিমেন্টেড দল নয়, আমরা ডিসিপ্লিনড একটা অর্গানাইজড দল, কিন্তু আমরা রেজিমেন্টেড নয়। আমাদের এখানে কেউ কোনো কিছু নিজের মত ব্যক্ত করলে পরের দিন তাকে সরিয়ে দেওয়া হয় না বা তাকে ধরে পেটানো হয় না। এই ক্ষেত্রে পরিষ্কার মানুষের মত ব্যক্ত করার অধিকার আছে, আমাদের দলের মধ্যে গণতন্ত্র আছে, কিন্তু সেইটা অন্য কোনো দলীয় কর্মী বা দলীয় নেতৃত্বর যাতে অবমাননা না হয়, কারণ মনে যাতে আঘাত না আসে, সেটাও তাদের মাথায় রাখা উচিত। বিশেষ করে তারা জনপ্রতিনিধি। আমি দুটো উদাহরণ, মনের ভাব ব্যক্ত করার পূর্ণ স্বাধীনতা আছে, কেউ কিছু বললে এখানে সরিয়ে দেওয়া হয় না। দর্শকদের স্মরণে থাকবে যে শিশির অধিকারীকে পূজ্যপদ প্রণম্য ব্যক্তি বলেছিলেন পূর্ব মেদিনীপুরে একজন। এবার তার বিরুদ্ধে কি ব্যবস্থা হয়েছে নাকি হয়নি দর্শকেরা ভালো মতন জানেন। আচ্ছা, সরিয়ে দেওয়া হয় না। এবং আচ্ছা, একটু আগে আমি দেখাচ্ছিলাম যে একেবারে যিনি হচ্ছেন ইসলামপুরের বিধায়ক, 11 বারের তিনি বিধায়ক প্রবীণ, তিনি বলছেন যেহেতু সরিয়ে দেওয়ার কথা, কুণাল ঘোষকে একেবারে তার পদ থেকে সরিয়ে দেওয়ার কথা বলছেন। ফলে দুটো বক্তব্যই উল্টো দিকে আছে। কিন্তু এইখানে আমি দেখাতে চাইবো দর্শকদের যে শুভেন্দু অধিকারী উঠতে বসতে প্রতিনিয়ত তৃণমূলের বিরুদ্ধে সুর একেবারে সপ্তমে নিয়ে যান, তাকে আজকে কার্যত এই তৃণমূল বিধায়কের হিতাকাঙ্ক্ষী বলে মনে হচ্ছে। কি বলছেন শুভেন্দু অধিকারী দেখুন। অবিলম্বে অমিত শাহজির কাছে প্রেয়ার করুন সেন্ট্রাল ফোর্সের জন্য। মনোরঞ্জন ব্যাপারীর মতো লোকজন বেঁচে থাকা দরকার আছে। আমি অবিলম্বে উনাকে বলবো, নয় কোর্টে যান। নৌশদ সিদ্দিকী যেমন কোর্টে গেছিল, সেন্ট্রাল ফোর্স প্রোভাইড করেছে ভারত সরকার, কোর্ট অর্ডার দিয়েছে। আপনার যদি সরাসরি অমিত শাহজিকে লিখতে লজ্জা হয়, কোর্টের মাধ্যমে বলুন যে আমি রাজ্য সরকারের প্রতি আস্থা নেই, তৃণমূলের লোকেরাই আমাকে খুন করতে পারে, আপনি আমাকে প্রোভাইড দেন। আমি চাই মনোরঞ্জন ব্যাপারীর মতো লোকজন বেঁচে থাকুক। তবে মনোরঞ্জন ব্যাপারীকে একটা অনুরোধ করব যে একটু মাঝে মাঝে কথাবার্তাগুলো একটু লাগাম রেখে বললেই ভালো। আপনি খুব সরল লোক বলেই সবাই জানে, কিন্তু কখনো কখনো মমতা ব্যানার্জির পাল্লায় পড়ে এক বিহারি বিমারি এসব কথা বলবেন না। আপনি মানবেন সলিলদা, এটা শুধুমাত্র তৃণমূলের অন্দরে দুই নির্বাচিত জনপ্রতিনিধির মধ্যে ওয়ার অফ ওয়ার্ডস নয়, এর ব্যাপ্তিটা অনেক বিপুল। একজন আইনসভার সদস্য, নির্বাচিত জনপ্রতিনিধি, তিনি যদি যে কোনো মুহূর্তে খুন হয়ে যেতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? দেখো সুরজিৎ, আমি প্রথমেই বলি, আমি কৃষ্ণানুর কথা বলছি যে উনি সব ওটা মুছে দিয়েছেন, কিন্তু উনি এখনও ওনার যে আগের বক্তব্য থেকে এক চুলও নড়েননি। উনি এখনও বলছেন আমাদের কর্মীরা তাদের মারধর করছে, তাদের ভাঙচুর করছে, অফিস সমস্ত কিছু করছে। এবং গতকাল উনি এটাও বলেছেন যে এই যে অরিজিৎ দাস উপপ্রদেও তো মাফিয়া ডন, সাট্টা, জুয়া, বালি চুরি, জুয়া বোর্ড চালাচ্ছে, উনি তো পরিষ্কার বলেছেন। কোথায়? এবং উনি যে সমাজ মাধ্যম যেটা লিখেছিলেন সমাজ মাধ্যমে, সেটা তো আন্ডার ডিউরেস উনি ডিলিট করেছেন। আমি বলবো আন্ডার ডিউরেস ডিলিট করেছেন। সবচেয়ে আচ্ছা, ক্ষমা চেয়েছেন। এবং ইম্পর্টেন্টলি তুমি দেখো, আজকে 48 ঘন্টা পেরিয়ে গেছে, ওনার প্রতি যে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, স্থানীয় পুলিশ তারা কেন একটা বিধানসভা, পবিত্র পশ্চিমবঙ্গের বিধানসভার একজন সদস্য, মাননীয় সদস্য, তিনি পরিষ্কার সংবাদ মাধ্যমটা তো দেখছে, সংবাদ মাধ্যম শুনছে, সব পুলিশই শুনছে, সব মানুষ শুনছে, সব রাজ্য শুনছে তোমার। কেন তারা দুজন অফিসার ইনচার্জ এসে
তার কাছ থেকে কোনো অভিযোগপত্র থাকলে কেন তাকে সুমোটো কমপ্লেন নিচ্ছে না? কেন স্বতঃপ্রণোদিতভাবে কেস করছে না? কেসটা তো কেন করছে না? আর অরিজিৎ দাস আর ওই রুনা খাতুন তারা সমানে বলে যাচ্ছে উনি দুর্নীতির সঙ্গে জড়িত। যে লোকটার সংগ্রামী জীবন, যার প্রশংসা সারা রাজ্যবাসী শুনেছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ওরম সজ্জন লোক আজকে আমার দলের গৌরব, এই কথা দেখিয়েছো তোমার, দেখাও তুমি, একদম একদম এই কথা বলেছেন। আজকে কৃষাণু বলছে উনি ওটা উঠিয়ে দিয়েছেন, উনি ওটা ভুল বোঝাবুঝি হয়েছে, এবং তাকে বলেছে এখন তার কেন্দ্রে উনি যেতে পারবেন না। কে বলতে পারে কার কথা উনি যাচ্ছেন না? উনি যাচ্ছেন না একমাত্র নিরাপত্তার অভাব বোধ করছেন। ওনার গাড়ি উজ্জ্ব করে নেওয়া হয়েছে, ওনার সিকিউরিটি উজ্জ্ব করে হয়েছে, এবং কলকাতা থেকে নেতৃত্ব বলেছে আপনি যাবেন না, এখন যাবেন না, কারণ কলকাতার নেতৃত্বও কিন্তু আশঙ্কিত যে কোনো সময় ওনার প্রাণহানি হতে পারে। ওনার যে আশঙ্কা, ওনার যে অ্যাপ্রিহেনশন অফ লাইফ, সেটা কিন্তু স্টিল এক্সিস্ট করছে, আমি বলছি। এবং খালি এক্সিস্ট করছে না, এবং দেখো ওনার যদি কোনো যেন গড ফরবিড কোনো অঘটন না ঘটে, ঘটতেই পারে, মৃত্যু নানা রকমভাবে আমরা দেখেছি, গাছে ঝুলে মারা গেছে, আমরা দেখেছি হঠাৎ রাস্তায় যেতে যেতে হঠাৎ মারা গেছে, শোনা গেল সে নাকি আত্মহত্যা করেছে, অনেক কিছুই হতে পারে। সুতরাং মনোরঞ্জন ব্যাপারী যথেষ্ট সতর্ক থাকা উচিত, এবং তার নিরাপত্তা ইমিডিয়েটলি দেওয়া উচিত। পুলিশকে গিয়ে স্বতঃপ্রণোদিতভাবে কমপ্লেন নেওয়া উচিত, এবং কমপ্লেন নিয়ে সেটা যথাযথ ইনভেস্টিগেট করে, যা কেন আজকে বালি পাচার ওখানে চলবে, কেন ওখানে জুয়ার বোর্ড এখনো চলবে, কেন পুলিশ কোন অ্যাকশন নিয়েছে? স্থানীয় পুলিশ, লোকাল পুলিশ স্টেশন সুপারভাইজার, আমি বলছি দুদিক থেকে বিষয়টা দেখার হচ্ছে। এক তো হচ্ছে প্রশাসনিক স্তরে এত কিছু ঘটনা ঘটার পর এবং এবিপি আনন্দে বারে বারে এই খবর সম্প্রচারিত হওয়ার পর অবশেষে কিছু পুলিশি টহলদারি লক্ষ্য করা যাচ্ছে ঠিকই, কিন্তু হ্যাঁ, পুলিশের তরফে ব্যবস্থা এখনো পর্যন্ত সেই কড়া স্তরে কি দেখা যাচ্ছে? এক, আর দুই হচ্ছে দলীয় নেতা। আমি আসবো আপনার কাছে, কিন্তু আর পাশাপাশি কুণাল ঘোষ বলছেন বড় দলে এরকম একটু আধটু ঘটনা ঘটতে পারে, জেলা নেতৃত্ব বিষয়টা মিটিয়ে নেবে। আমি বলছি কোথাও কি দল যতটা গুরুত্ব দিয়ে দেখা উচিত বলে বিধায়ক দাবি করছেন, ততটা গুরুত্ব দিয়ে দল দেখছে? আমি রাজশ্রী লাহিড়ীর কাছে আসবো। রাজশ্রী, যে দলে সবাই চোর বলে প্রতিদিন গলা ফাটাচ্ছেন শুভেন্দু অধিকারী, সেই শুভেন্দু অধিকারী আজকে কার্যত হিতাকাঙ্ক্ষী হয়ে উজিয়ে পরামর্শ দিচ্ছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখুন নিরাপত্তার জন্য। অনেকে রাজশ্রী এই পরামর্শের আড়ালে প্রচ্ছন্ন বার্তা খুঁজে পাচ্ছেন। রাজনৈতিক মতভেদ থাকবে, রাজনৈতিক লড়াই রাজনৈতিকভাবে লড়া হবে, কিন্তু কারুর যদি প্রাণনাশের ব্যাপার থাকে তবে সুপ্রিম কোর্ট কেন, ভারতের সংবিধান আত্মরক্ষার অধিকার দিয়েছে সেই ব্যক্তিকে, তাকে সেইটুকু তার প্রাণের বিনিময় তো আমরা রাজনীতি এখানে করতে আসিনি। দেখুন, খোকন মল্লিক এবং রাকেশ মণ্ডল, পুলিশ কি জানে না এরা কারা? যারা বালি মাফিয়া, যারা বালি তোলে এখানে। আর তৃণমূলের দ্বন্দ্ব অনেক কিছু আছে। তবে কৃষাণুদা আস্তে আস্তে আমি শুনছিলাম, কৃষাণুদা বলছেন যে উনি তো কথাগুলো ডিলিট করে দিয়েছেন, অমুক তমুক, তাহলে ওনার কথার কোনো মূল্য নেই। তাহলে সেটা দেখতে গেলে তো তৃণমূলের কারোর কথা নেই, কোনো মূল্য নেই। আজকে 4 জানুয়ারি ভাইপোর বাইটগুলো চালান তো, বলেছিলেন 31শে ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা হবে, হয়নি। তৃণমূলে তো এমনি কারোর কোনো কথার মূল্য নেই। কাজী মাসুম আক্তারের কথা মনে আছে, যিনি তার মাদ্রাসায় মার খেয়েছিলেন? সুরজিৎ কর্পূরকায়স্থ কি রিপোর্ট দিয়েছিল যে গোটা পশ্চিমবঙ্গের পুলিশ মিলেও যদি তাকে নিয়ে গিয়ে সেখানে পৌঁছে দেয় তাহলে পরেও তার প্রাণনাশের আশঙ্কা আছে। মানে ল অ্যান্ড অর্ডারের সিস্টেমটা কি দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গে, এটা পরিষ্কার হয়ে গেছিল সুরজিৎ কর্পূরকায়স্থের রিপোর্টের মধ্যে। এটা খুব ভালো কথা, এটা পরিষ্কার দিনের আলোর মতন, এবং সেই কারণে আমরাই বলছি যে তৃণমূলের হাত থেকে বাঁচানোর জন্য তৃণমূলের এই সরকারটা যাওয়া উচিত। 2018-র পঞ্চায়েতের কথা নিশ্চয়ই মনে আছে, প্রায় 100 জন মতন মানুষ মারা গিয়েছিলেন, তার মধ্যে 49 জন মতন তৃণমূলের লোক ছিল। সেই 49 জনের মধ্যে 45 জনের যারা মারা গিয়েছেন তৃণমূলের লোক, তাদের পরিবার বলছে যে তৃণমূলের দিকেই আঙুলটা ছিল, যে তৃণমূলই মেরেছে তাদেরকে। তো মরছে তৃণমূল, মারছে তৃণমূল, এ তো একটা বাঁধাধরা কথা, এগুলো নতুন কোনো কথা নেই এখান থেকে। এই আমরা যে ঘটনাটা দেখছি, সুব্রত নিয়ে আলোচনা করছি, ঘটনাটা এক্স্যাক্টলি কি? একটা এলাকায় পশ্চিমবাংলায় বেআইনি বালি পাচার, জুয়া সাট্টা ঠিক চালানোর অভিযোগ তৃণমূলেরই একজন বিধায়ক করেছেন। রাজ্যের সরকার এবং পুলিশ তার অভিযোগের ভিত্তিতে জুয়া সাট্টার ঠেক ভাঙা, বালি পাচার বন্ধ করা এবং অপরাধীদেরকে গ্রেপ্তার করার বদলে রাজ্যের হায়েস্ট লিডারশিপ,
গভর্নমেন্টের হায়েস্ট অর্ডার থেকে সেই বিধায়কের কাছে নির্দেশ চলে গেছে আপনাকে ওই এলাকায় আর ঢুকতে হবে না, ওখানে যেরকম চলতে চলুক, আপনি কলকাতা আপনার বাড়িতে বসে থাকুন। এবার আমার প্রশ্নটা হচ্ছে, সেক্ষেত্রে ওখানে জুয়া সাট্টার ঠেকের টাকাটা কি শুধুমাত্র ওইখানকার তৃণমূল নেতাদের পকেটেই যাচ্ছিল নাকি কালীঘাটে ক্যামাক্সিটেও যাচ্ছিল, যে কারণে মনোরঞ্জন ব্যাপারীকে বারণ করে দেওয়া হলো ওখানে পা রাখতে? এখানে এই কথাটা হয়তো নিশ্চয়ই হাতি কাদায় পড়লে চামচিকেতেও লাথি মারে, আজকে আমার অনেকটা সেরকম অনুভূতি হচ্ছে। এখন সলিলদাও নিজের কথাতে হট করে এই বালি পাচার এইসব কথা বললো। আমি বলি রাজস্বী বা আমি বলছি আমাকে এই যে কেন, আমি তো আমার সময় বলছি শতরূপ বা রাজস্বী বলতে পারে তাদের রাজনৈতিক বাধ্যবাধকতা, সলিলদাও এটা বললো। মনোরঞ্জন ব্যাপারীকে যদি আমি শুনে থাকি, উনি বলেছেন উনি বন্ধ করে দিয়েছেন, উনার বাইকটা আবার চালা, উনি বলেছেন উনি বন্ধ করতে সফল হয়েছে, ঠিক আছে? তাহলে তার মানে এই অভিযোগগুলো থাকে না, উনি বলেছেন বন্ধ করেছেন, তার মানে বন্ধ করেছেন, উনি তো একলা গিয়ে বন্ধ করেননি, নিশ্চয়ই পুলিশ প্রশাসন সব নিয়ে উনি বন্ধ করতে সফল হয়েছেন। এবার বন্ধ করে দিয়েছেন, তাই মমতা ব্যানার্জি বলেছে আপনি বলাঘরে যাবেন না, আপনি বলাঘর গেলে মালিবাজার বন্ধ হয়ে যাবে, ওই কারণে মমতা একটু আগেও শতরূপ বলল আবার ডিগবাজি খেতে হলো শতরূপকে। মনোরঞ্জন ব্যাপারীকে কোট করতে সবাই তৎপর, কিন্তু তাকে ভুল কোট করা হচ্ছে। পুলিশে কেস করেছে, পুলিশে কেস করছে না কেন? আমি বলছি রুনা খাতুন পুলিশে গিয়ে কমপ্লেন করেছেন, উনার যেটা মনে হয়েছে নিয়েছেন। প্রশাসনিক স্তরে ব্যবস্থা, আর দুই হচ্ছে দলের অন্দরে দলীয় স্তরে ব্যবস্থাটা কোথায়? কেন না সবার প্রশ্ন নয়, আমি প্রথম থেকে চাইছি। সলিলদা বলল আন্ডার ডিউরেস, সলিলদা কি করে জানলো? আচ্ছা, আন্ডার ডিউরেস যদি হয় তাহলে উনি ক্ষমা প্রার্থনা কেন করলেন উনি আগের পোস্টগুলোর জন্য? তাহলে ক্ষমাটাও কি আন্ডার ডিউরেস? হ্যাঁ, তো উনি অভিযোগ করছেন না, কিন্তু সলিলদা বলছেন তার মানে এই এজেন্ডাটা বসতে কথাটা। কিন্তু আমি বলছি দলীয় স্তরে এইরকম একটা ঘটনাকে কেন খুব দ্রুত একেবারে আয়ত্তে আনা যাচ্ছে না? কেন এই পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে বিধায়ক এই কথা বলছেন যে আমি মুখ খোলার 12 ঘন্টার মধ্যে আমার যে কার্যালয় সেখানে ভাঙচুর চালানো হলো, এই ঘটনা ঘটছে, নিয়ন্ত্রিত হচ্ছে বলে মনে হচ্ছে না। একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর আপনাদের দেখাবো অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। আবার বোমাবাজির ঘটনা ঘটেছে, বোমা ফেটেছে এবং সেই বোমায় অত্যন্ত দুর্ভাগ্যজনক 7 বছরের এক শিশুর প্রাণ চলে গিয়েছে। মুর্শিদাবাদে ফের বোমার বলি শৈশব। মুর্শিদাবাদের দৌলতাবাদের ঘটনা, যেখানে বোমা ফেটে 2য় শ্রেণীর এক পড়ুয়ার মৃত্যু হয়েছে। রাস্তায় পড়ে থাকা বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্কুল থেকে বাড়ি ফেরার সময় বোমা ফেটে প্রাণ গেল পড়ুয়ার। কিভাবে এই ঘটনা ঘটেছে এবং কতটা মর্মন্তুদ ঘটনা একবার কল্পনা করুন। 7 বছরের এক শিশু ক্লাস 2তে পড়তো, বাড়ি ফেরার সময় বল মনে করেছে, খেলার সামগ্রী মনে করেছে এবং সেটাই তার প্রাণ কেড়ে নিল শেষ পর্যন্ত। আমি কথা বলবো আরো বিস্তারিত জানার জন্য, রাজীব চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন। রাজীব, কি ঘটেছে? দেখো সুপ্রজিৎ, দৌলতাবাদের চুয়াপাড়া স্কুলের ক্লাস 2 এর একজন ছাত্র, 2য় শ্রেণীর ছাত্র, সে যখন মিড ডে মিল খেয়ে যখন বাড়ি ফিরে যাচ্ছিল তখনই রাস্তার পাশে একটা লোহার কোনো বস্তু পড়ে থাকতে দেখে এবং সেটা সে দেয়ালে ছোড়ে এবং দেয়ালে ছোড়ার পরেই সেটা কিন্তু বিভৎস আওয়াজে বিস্ফোরণ হয়। বিস্ফোরণ হওয়ার পরেই সেখানে সে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে এবং পাশেই স্কুলের পাশেই সেখানে পিকনিক চলছিল। সেই পিকনিকের আওয়াজ এবং মাইকের আওয়াজ যে ছিল সেটা নিয়ে প্রাথমিকভাবে বোমা ফাটার বিষয় সেটা কিন্তু স্থানীয় মানুষজন বোঝেনি। তারা কোনো ভেবেছেন কোনো কেউ বোম ফাটিয়েছে, এরকমই ভেবেছিল, বাজি ফাটানোর মতো শব্দ। তারপরে কিছুক্ষণ পরেই স্কুলের টিচাররা কিন্তু তারা উদ্ধার করে দেখেন যে তাদের স্কুলেরই এক শিশু রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে এবং তারপরে পুলিশ আসে, তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এবং আজকে শুভজিৎ, রেজিনগরে এই ধরনেরই ঘটনা ঘটে। একটা স্কুলের পাশে সেখানে বোমা উদ্ধার হয় এবং সেখানে বড় একটা দুর্ঘটনার হাত থেকে শিশুরা বেঁচে গেছে। তার মা রেজিনগরে বলেছিলেন যে তার শিশুরা
আক্রান্ত হতে পারত স্কুলের পাশেই, সেখানেও এরকম বোমা পড়েছিল। মুর্শিদাবাদ জুড়ে কিন্তু একদিকে যেমন বোমা উদ্ধার হচ্ছে এবং একের পর এক কিন্তু এই শৈশব, কিন্তু দিন কয়েক আগেই আমরা দেখেছি যে 2জন শিশু গুরুতর জখম হয়েছিলেন। মুর্শিদাবাদ জুড়ে কিন্তু এখানে বোমার স্তূপ রয়েছে বলেই কিন্তু অভিযোগ উঠেছে বিরোধীদের পক্ষ থেকে একেবারে। এবং এই যে অভিযোগটা সেটা ক্রমশ সত্যি বলে মনে হচ্ছে, যেভাবে শুধু একটা জেলাতেই পরপর বোমা উদ্ধার, বোমা ফেটে শিশু মৃত্যুর ঘটনা ঘটছে। আমি দেখছিলাম যে 22শে নভেম্বর ফরাক্কায় বোমা ফেটে 3জন শিশু জখম হয়েছিল। তার আগে 17ই আগস্ট এই জেলারই শামশেরগঞ্জে বোমা ফেটে এক নাবালক রক্তাক্ত হয়। 15ই জুলাই তার আগে সালারে বোমা ফেটে এক বালক এবং এক শিশু তারা জখম হয়েছে। ফলে বোমা ফাটছে, বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে এবং এবার কল্পনা করুন শৈশব বারে বারে রক্তাক্ত হচ্ছে, আক্রান্ত হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম যে একজন শাসক দলের বিধায়ক তিনি আশঙ্কা করছেন যে কোনো সময় তিনি খুন হয়ে যেতে পারেন। আর এখানে একটা 7 বছরের ছেলে, সে এইভাবে বোমা ফেটে তার মৃত্যু হলো। আমি বলছি এই মৃত্যুর দায়টা নেবে কে? বারে বারে শৈশব, শিশু, কচি কচি প্রাণ চলে যাচ্ছে, তার দায় কে নেবে? আমার প্রশ্ন সলিলদার কাছে এইখানেই। আপনার মনে থাকবে সলিলদা, যেদিন এই পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হলো পরের দিনই প্রথম খুনের ঘটনা এই মুর্শিদাবাদ জেলাতে ঘটেছিল। আজকে যখন আমরা আলোচনা করছি 6 মাস পেরিয়ে গিয়েছে নির্বাচন, আগামী 4 মাস পর্যন্ত কোনো লোকসভা নির্বাচন নেই, তার মধ্যে ভোট থাকুক বা না থাকুক এই হচ্ছে এই রাজ্যের পরিণতি। পরপর বিস্ফোরণের ঘটনা ঘটবে আর বাচ্চা ছেলেগুলো, ছোট ছোট প্রাণগুলো এভাবে অকালে ঝরে যাবে। তুমি বলছো তো শৈশবের হত্যা, তোমার কুলপিতে মনে নেই? কুলপিতে শিশু হত্যা হলো, তোমার ব্যারাকপুরে নেই? মনে নেই বাচ্চাদের স্কুলের ছাদে বোমা ফাটলো? তোমার মনে নেই ভূপতিনগরে? তোমার মনে নেই এগরাতে? এটা তো অপ্রতিহতভাবে চলছে। না, নুড়ি পাথরের মতন এখানে বোমা ছড়িয়ে করছে নাকি? শিশু হত্যা, শৈশব হত্যা, ডাকাতি, মার্ডার, মানে কি অবস্থায় চলছে। মানে এছাড়া মানে রাজনৈতিক সংঘর্ষ মানে এমন পর্যায়ে পৌঁছেছে। মানে ইম্পর্টেন্টলি আমার আপনি বলুন 7 বছরের একটা ছেলের সঙ্গে কোন রাজনৈতিক সম্পর্ক? কোনো সম্পর্ক নেই। সে তো শিশু, সে তো মানে ভগবানের একটা রূপ। শৈশব ওই 7 বছরের শিশু, সে তো খেলতে গিয়েছিল। তার এই যে মৃত্যু হলে দায়টা কে নেবে? পুলিশ প্রশাসন নেবে না রাজ্য প্রশাসন নেবে না পুলিশ প্রশাসনের যে শীর্ষ কর্তা যারা, শীর্ষ নেতৃত্ব যারা, তাদের নিতে হবে এটা। কারণ খালি পুলিশ প্রশাসনকে নিলে হবে না। আজকে তুমি বলছিলে মনোরঞ্জন ব্যাপারীর ব্যাপারে পুলিশ পেট্রোলিং এখনো চলছে, ওটা আমি তো বারবার বলছি ওটা কসমেটিক পেট্রোলিং, আর কিচ্ছু না। কসমেটিক পেট্রোলিং যা কিছু হচ্ছে একদম শীর্ষ নেতৃত্বের আদেশে সেরকমভাবে চলছে। কৃষ্ণ মিত্র, না নিশ্চয়ই খুবই মর্মান্তিক ঘটনা, এটার নিশ্চয়ই পুলিশ প্রশাসনিক যে তদন্ত হবে এবং আর কবে এই ছবিটা বদলাবে এটাই তো প্রশ্ন। এটা তো কন্টিনিউয়াস প্রসেস। পুলিশ তো এই বেআইনি বলি এই যে বোমা উদ্ধার এবং দুষ্কৃতী চক্রের বিশেষ করে ভোটের আগে সক্রিয় হয়ে যাওয়া, ভিন রাজ্য থেকে বোমা আমদানি করা এবং যেখানে রাজনৈতিকভাবে আমাদের মোকাবিলা হচ্ছে না সেখানে এইভাবে সন্ত্রস্ত করা সেখানে এলাকা, তো কেন এর বারংবার দেখা গেছে এক্স্যাক্টলি সেটাও হচ্ছে সাইমালটেনিয়াসলি। সলিলদার মাথায় থাকবে, সলিলদা দীর্ঘদিন পুলিশে কাজ করেছে, তখনকার চিত্রটা ব্যতিক্রমী ছিল না। একদম পেপারে আমরা খুললেই পেপারে পড়তাম যে এরকম বোমা সেই তুলনায় কিন্তু ঘটনা কমেছে, এখন কিন্তু অনেক কমেছে। আমি সলিলদা আপনার মনে থাকবে বুড়ি মনে আপনারা যখন সক্রিয় ছিলেন পুলিশে কাজ করতেন তখন কিন্তু সারা বাংলা জুড়ে এরকম ঘটনা পরের দিন আনন্দবাজার পত্রিকা খুললেই আমরা পড়তাম। এখন সেই অনুযায়ী সারা বাংলাতে এই ঘটনাগুলো অনেকটা কমানো গেছে। হ্যাঁ, 2-3টে জেলা আছে সেখানেও ব্যবস্থা নিচ্ছে পুলিশ। আমি বলছি রাজশ্রী লাহিড়ীর কাছে আসার আগে মনে থাকার কথা বলছিলেন তো কৃষ্ণ মিত্র, আমি আরেকটা কথা দর্শকদের মনে করিয়ে দিই। তখন বিরোধী দলের নাম তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দলনেতার নাম পার্থ চট্টোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন আমরা ক্ষমতা এলে যেখানে যত বেআইনি অস্ত্র আছে, বোমা আছে, আমরা সেগুলো উদ্ধার করব। সেটা সেই প্রতিশ্রুতি বর্তমান শাসক দল মনে রেখেছে কিনা, বর্তমান শাসক দলের নিয়ন্ত্রণে যে প্রশাসন রয়েছে সেটা মনে রেখেছে কিনা, এবং যদি মনে রাখে তার পরিণাম আমরা দেখতে পাচ্ছি কিনা, আজকের ঘটনা চোখে আঙুল দিয়ে সেই প্রশ্ন তুলে দিচ্ছে রাজশ্রী। সুব্রতা, একথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বকটুইতে গিয়েও বলেছিলেন। যাই হোক, সুবোধ সরকারের নাম মনে আছে, যিনি বুদ্ধবাবুর সমর্থনে নন্দীগ্রামে গুলি চালানোর সমর্থনে মিছিল করেছিলেন?
সেই ভদ্রলোক সুবোধ সরকার বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিও কমিউনিজমের জন্ম দিয়েছে। তো আরেক কাঠি ওপরে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেতে হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। সোনারপুরে খেলতে গিয়ে শিশুর মৃত্যু, 2011 সালে পুলিশ রিক্রুটমেন্ট, 2011 সালের পর থেকে যাবতীয় যা কিছু হয়েছে, আমরা বারবার বলছি রিক্রুটমেন্টকে আতশ কাচের নিচে নিয়ে আসা হোক। যে পুলিশ শুধুমাত্র মমতা ব্যানার্জির বাড়ির কালী পুজোয় খালি পায়ে প্রসাদ বিতরণী করতে ব্যবহার করানো হয়, ভাইপোকে 4000 পুলিশের কর্ডন দিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘোরানো হয়, সেই পুলিশকে তো যদি তার নিজের কাজটা না করতে দেওয়া হয়, সে পুলিশ কাজটা করবে কোথার থেকে? আর পুলিশে কাদেরকে নেওয়া হচ্ছে? বাস্তবিক কি এখানে পার্টির ক্যাডারদেরকে পড়ানো হচ্ছে না? তো আমি দিনের পর দিন তোমার শোতে কিন্তু এসে বলেছি, আমি নিজের চোখে কৃষ্ণনগর থানায় যেটা দেখেছি, খাকি উর্দি পরে ভলেন্টিয়ারকে দাঁড় করিয়ে দিল, সে বেশ চেষ্টা করছে ফিটিং হয়েছে কিনা দেখার জন্য। তো এই যে জামা কাপড় বদলানো, মিড ডে মিল খেতে যাচ্ছে, খেতে গেলে পরে মিড ডে মিলের মধ্যে ইঁদুর বাঁদর আর টিকটিকি আরশোলা, আর না খেলে পরে আমি বলছি এই পুলিশের ওপরই তো আমরা ভরসা রাখবো। আমরা সাধারণ মানুষ, কোথাও কোনো সমস্যা হলে এই পুলিশই তো আমাদের ত্রাতা হিসেবে সামনে দাঁড়ায়। আমি বলছি সেই পুলিশ যদি এই রকম একটা ঘটনা রুখতে না পারে, তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে এবং ওঠাটা সঙ্গত। শুনুন, একটা রাজ্যের সরকারি দল, শাসক যখন বোম তৈরি করে, পশ্চিমবাংলার পুলিশের সে ক্ষমতা নেই তার বিরুদ্ধে করে। আমি একটা কথা বলি শুভ্র, এখানে অনেক কথা হচ্ছে, এই যে বামফ্রন্ট আমলে এই হতো আনন্দবাজারে বেরোতো, আমি আনন্দবাজারে কতগুলো রিপোর্ট তোমাদেরকে বলছি। মামার মজুত করা বোমা ফেটে মৃত্যু হলো ভাগ্নির, মিনাখার বিস্ফোরণে উঠে আসছে নতুন তথ্য। 22 নভেম্বর 2022 রিপোর্ট। তৃণমূল নেতার বাড়িতে বোম তৈরি হচ্ছিল, তার ভাগ্নি মামার বাড়ি বেড়াতে গিয়ে সেই বোম ফেটে মৃত্যু হলো। ফারাক্কায় বোমা ফেটে জখম 3 শিশু, বল ভেবে খেলতে গিয়ে আঙ্গনবাড়ির সামনেই বিস্ফোরণ। আনন্দবাজার পত্রিকার খবর 22 নভেম্বর 2023। বোমা ফেটে 3 শিশু জখম বীরভূমে, খেলার সময় প্যাকেট খুলতেই বিস্ফোরণ। আনন্দবাজারের খবর 22 ফেব্রুয়ারি 2023-এর। আচ্ছা, এরকমভাবে সোন অ্যান্ড সোফার বলে যেতে পারি। বল ভেবে বোমায় পা, কাকিনাড়ায় বিস্ফোরণে মৃত্যু শিশুর, জখম আরও এক। তৃণমূল অফিসের পেছনে বোমা বিস্ফোরণ, দেগঙ্গায় কিশোরের আঙুল উড়ে গেল। 26 নভেম্বর 2023। সো অন অ্যান্ড সো ফোর্থ। আমাদের এখনো সেই ছবি মনে আছে, টিটাগড়ের রেল লাইনের ধারে একটা বাচ্চা মরে পড়ে আছে বোমকে। আমি বলছি তোমায় শুভ্র, স্বাধীন ভারত তুমি ছেড়ে দাও, ব্রিটিশ আমলে ব্রিটিশের হাতে ভারতের এত শিশু খুন হয়নি, তৃণমূলের হাতে 10 বছরে যতগুলো বাচ্চা মরেছে, এবং তার মধ্যে তৃণমূল পরিবারের বাচ্চা রয়েছে। একজন পশু পাখিও না নিজের সন্তানকে প্রোটেক্ট করে। এরা এত নোংরা একটা দল, এদের বোমের জন্য ছোট ছোট বাচ্চা মারা যায়, বলছে বাইরে থেকে বোম আনা হয়েছে ভোট করার জন্য। আরে তৃণমূলের নেতা আবুল হোসেন গায়েন, ওর বাড়িতে তৃণমূল নেতা বোম বানাচ্ছিল, ওর বাড়িতে তৈরি বোমে ওর ভাগ্নি খেলতে এসে মরে গেল। ও বলছে নাকি বাইরে থেকে, নাকি বিহার থেকে, ইউপি থেকে বোম আসছে। ফালতু ফালতু কথা এখানে বসে বলে যাচ্ছে, একটা বাচ্চা মারা গেছে তারপরে। এখন আমি তো বললাম যে পরিসংখ্যান তো আমিও অনেক দিতে পারি, কিন্তু পরিসংখ্যান দিতে গিয়ে 2023 সালে 3টে ঘটনা বলা হলো, কিন্তু 3টে ঘটনাও ঘটা উচিত নয়। এটা আমি মনে করি প্রশাসনকে আরো তৎপর এবং সক্রিয় হতে হয়। কিন্তু ও যেটা ভুলে গেল যে ওই অক্টোবর মাসে 30 অক্টোবর কেরালার ঘটনাটা ভুলে গেল। কেরালাতে ওদের সরকার, এটাই না, ওরা বারেলির ঘটনা ভুলে গেল রাজর্ষি, আর 30 অক্টোবর কেরালার ঘটনাটা ভুলে গেল। জানো না তার কারণ আমার পরবর্তী অনুষ্ঠানের অংশে যেতে হবে, সেটা হচ্ছে কালীঘাটের কাকুর। আপনারা জানেন যে গতকালই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা ইডি সংগ্রহ করেছে। গতকাল রাত 8টার মধ্যে এসএসকেএম থেকে ইএসআই নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়, একেবারে আদালতের নির্দেশ। আগেই ভয়েস স্যাম্পল নিতে কোর্টের নির্দেশ কার্যকর করতে বাধ্য এজেন্সি, এই কথা একেবারে বলা হয়েছিল। অর্থাৎ একেবারে আদালতের নির্দেশ গতকাল কার্যকর হয়েছে। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন। সৌভিক, কি ছিল আদালতের নির্দেশ যেটা গতকাল আমরা ইমপ্লিমেন্টেড হতে দেখলাম? দেখো, গতকাল বিকেলের পর থেকেই দেখা যায় যে এসএসকেএম হাসপাতালে সুজয় কৃষ্ণ ভদ্রর যে চেম্বার রয়েছে, সেই চেম্বারের বাইরে দেখা যায় পুলিশের ইডির তরফ থেকে আধিকারিকদের তৎপরতা চোখে পড়ে, এবং তারপরে আমরা ভয়েস স্যাম্পেল সংগ্রহ করা থেকে গোটা বিষয়টা প্রত্যক্ষ করতে পারি। কিন্তু তখন যেটা মনে করা হচ্ছিল যে বিচারপতি অমৃতা সিনহা তার যুদ্ধোদ্ধার এজলাসে যে শুনানি হয়, তারপরেই ইডির তরফে এই ভূমিকা গ্রহণ করা হয়, এবং যেটা অনেকে মনে করছিলেন যে সেই সময় বিচারপতি সিনহা হয়তো কিছু নির্দেশ দিয়েছিলেন, যার ফলশ্রুতিতে এই ধরনের তৎপরতা। এখন যে নির্দেশনামা এই মুহূর্তে প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা যাচ্ছে যে গতকাল যে সুজয় কৃষ্ণ ভদ্র অর্থাৎ কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা ইডির তরফে সংগ্রহ করা হয়েছে, সেটা কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশেই হয়েছে এবং বিচারপতি অমৃতা সিনহার নির্দেশেই হয়েছে। এবং সেই নির্দেশে খুব স্পষ্ট করে সময় বেঁধে দিয়ে বলা হয়েছিল যে রাত 8টার মধ্যে এই ভয়েস স্যাম্পেল সংগ্রহ করার যে প্রক্রিয়া বা কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ
করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু করতে হবে। এবং বিচারপতি সিনহা তিনি মনে করিয়ে বলেছিলেন যে সুজয় কৃষ্ণ ভদ্রর এই ভয়েস স্যাম্পল সংগ্রহ করার নির্দেশ আদালতের তরফে আগেই দেওয়া হয়েছিল। ফলে তো আদালতের নির্দেশ যখন রয়েছে তখন তদন্তকারী সংস্থা অর্থাৎ ইডি তারা কিন্তু কার্যত বাধ্য সেই নির্দেশকে মান্যতা দিতে। এবং সেই মোতাবেক তিনি এই নির্দেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে কিভাবে এই নমুনা সংগ্রহ করতে হবে, অর্থাৎ সেখানে তিনি উল্লেখ করেছেন যে 5G অ্যাম্বুলেন্স নিয়ে আসতে হবে, চিকিৎসকদের বন্দোবস্ত করতে হবে, তার পাশাপাশি সিআরপিএফ জওয়ানদের প্রস্তুত রাখতে হবে। এই সমস্ত বিষয়টা তিনি কিন্তু একেবারে টাইম ফ্রেম করে সময় দিয়ে একেবারে বেঁধে দিয়েছিলেন। এবং সেই মোতাবেক আমরা দেখতে পেরেছিলাম যে গতকাল এই কণ্ঠস্বরের যে স্যাম্পল ছিল, ভয়েস স্যাম্পল যেটা সংগ্রহ করা হয়েছিল, কালকে পর্যন্ত এই জল্পনা ছিল যে বিচারপতি অমৃতা সিনহা হয়তো এমন কিছু নির্দেশ দিয়েছেন যার ফলশ্রুতিতে ইডির এই তৎপরতা। কিন্তু আজকে সেই বিষয়টাই স্পষ্ট হলো যে কলকাতা হাইকোর্টের নির্দেশেই ইডি কালকে সুজয় কৃষ্ণ ভদ্র অর্থাৎ কালীঘাটের কাগজ যে ভয়েস স্যাম্পল সেটা তারা সংগ্রহ করেছে একেবারে। এবং গতকাল এই নির্দেশও ছিল যে কেউ যদি আটকায় এই ভয়েস স্যাম্পল নেওয়ার ক্ষেত্রে সে বা তারা কিন্তু আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হবে। তারপরেই কিন্তু গতকাল ইডির এই সক্রিয়তা এবং কালকে ভয়েস স্যাম্পল নেওয়া গিয়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো যে ভয়েস রেকর্ডিং ইডির হাতে রয়েছে, তার সঙ্গে এবার ভয়েস স্যাম্পল মিলিয়ে দেখার পর দুর্নীতির কি তদন্তে কতটা এগোতে পারবে এনফোর্সমেন্ট ডিরেক্টর? মানে একটা বিষয় একেবারে গতকাল বা কলকাতা হাইকোর্ট এটা স্পষ্ট করে দিয়েছিল যে আদালত ইতিমধ্যে ভয়েস স্যাম্পল সংগ্রহ করার নির্দেশ দিয়েছে, সেটা করতে বাধ্য এজেন্সি। কেউ যদি বাধা দেয় সে বা তারা কিন্তু আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হবে। অর্থাৎ আদালতের নির্দেশে গতকাল এই ভয়েস স্যাম্পল কালেক্ট করা হয়েছে। কিন্তু পাশাপাশি এখানে দর্শকদের স্মরণে থাকবে যে এর আগে ইডি যেটা দাবি করেছিল যে 2023-এর 20শে ফেব্রুয়ারি বিকেল 5:46 কাউকে ফোন করে যাবতীয় তথ্য, চাকরি প্রার্থীদের মার্কশিট, অ্যাডমিট কার্ড ডিলিট করার নির্দেশটাকে সুজয় কৃষ্ণ ভদ্র দিয়েছিল। আমি বলছি সলিলদা, এই ভয়েস রেকর্ডিং এবং গতকাল যে ভয়েস স্যাম্পল পেল, এই দুটোকে একেবারে মিলিয়ে দেখে মুদ্রা কথা একটাই, মাথা অবধি পৌঁছতে পারবে কিনা? দেখো, মাথা অবধি পৌঁছতে পারবে এই কারণেই বলছি যে ডিলিট করতে যেটা বলেছি একটা অডিও ক্লিপ পাওয়া গেছে। সেই মানে আমার যেটা জানা যাচ্ছে যেটা অডিও ক্লিপটা ওই ভয়েসটা যেটা আছে ওটাকে ম্যাচ করার জন্য এটা কিন্তু কোর্টের অর্ডারে, মানে সিবিআই আদালতের অর্ডারে এই ভয়েস স্যাম্পলটা নেওয়ার চেষ্টা করছে। গত 134 দিন ধরে তোমার সেন্টার অফ এক্সেলেন্স ইন রেসপেক্ট অফ মেডিকেল ট্রিটমেন্ট ইন দ্য কান্ট্রি SSKM হসপিটাল, কি অদম্য, কি ভ্যালিয়েন্ট এফোর্ট যে নিতে দেব না, যার জন্য শিশুদের আইসিইউতে পর্যন্ত ভর্তি করলো এবং দুটো ব্লাড প্রেশারের ওষুধ বেশি খাইয়ে দিয়ে 90/60 এই প্রেশার দেখিয়ে সেদিন দেখিয়েছিল। আমি এই টেলিভিশনেই দেখেছিলাম। দেখিয়ে তাকে বারণ করা হলো, বলা হলো তাদের ইডিকে ফেরত পাঠিয়ে দিল। ইডি ইন ফুল প্রিপারেশন গিয়েছিল, সেটাও আজকে হতে না হতে 1 মাস প্রায় হয়ে গেল। এইবার তোমার কথা বলছি, দেখো অলরেডি কিন্তু 7.5 কোটি টাকা লিফটস অ্যান্ড বাউন্সের প্রপার্টি অ্যাটাচ করা হয়েছে। এটা কিন্তু এটা আজে বাজে কথা নয়। আমি তোমায় বলছি এটা কিন্তু মানি লন্ডারিং, হাওলা ট্রানজাকশনের টাকাটা, যার জন্য এটা ইডি তদন্ত করছে 1 নম্বর। এবং এটা প্রাইমারি অ্যাটাচ, 1 সেকেন্ড আমাকে, প্রাইমারি অ্যাটাচমেন্ট এবং 8 মানে সেকশন 8(3) সাব ক্লজ 3, এটাতে কিন্তু আবার অ্যাডজুডিকেটিং অথরিটি তারা কনফার্ম করে সেন্ট্রাল গভর্নমেন্টকে দেয়, এটা কনফিসকেট হবে। আমি এখানে রাজশ্রীর কাছে আসতে চাইবো, যেহেতু এসএসকেএম এর প্রসঙ্গ তুললেন। এই এসএসকেএম নিয়ে কিন্তু মারাত্মক কথা বলেছেন মহামান্য বিচারপতি। তিনি বলছেন যে যারা ভর্তি রয়েছেন, যে ভিআইপি অভিযুক্তরা, তারা নাকি কেউ লাইফ সাপোর্ট সিস্টেমে নেই, ঘুরে বেড়াচ্ছেন, প্রায় স্বাভাবিক জীবনযাপন করছেন। আমি বলছি এরপরে বলছেন এই অভিযোগ যদি সত্যি হয় তাহলে মারাত্মক। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির সময় এসএসকেএম নিয়ে প্রশ্ন উঠেছিল, আজকেও কিন্তু সেই এসএসকেএম এর ভূমিকা বারবার আন্ডার স্ক্যানার। স্বতঃপ্রণোদিতভাবে বলেনি, ইডি প্রেফার করেছে, অনুব্রত মণ্ডলের ক্ষেত্রেও আমরা দেখেছি, আমরা মদন মিত্রকেও কম্বল মুড়ি দিয়ে ঘুরে বেড়াতে দেখে দিয়েছি। একটা বাঙালির কথা ছিল, কুকথায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ। কু শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। পৃথিবী মানে কয়লা, বালি, গরু, সিমেন্ট, পাথর। সেই কথাগুলো যদি বেরিয়ে যায়, বিষ বেরিয়ে যাবে। বিষের ছোবল কে খাবে? ভাইপোর বাবার সম্পত্তি ধরা পড়েছে, মানি পিসি জানে, ভাইপো জানে, তাদের অজ্ঞাতে কোনো কিচ্ছু হয়নি। মাথা সেইখানে আছে, মাথা অবধি পৌঁছাবে, ঝাড়খণ্ড অবধি ইডি পৌঁছেছে, বাংলায় ঢুকবে, হরিশ চ্যাটার্জি স্ট্রিট। আমাদের বাড়িতে যদি কারোর এরকম পরিস্থিতি হয় না যে তাকে কোনো একটা সরকারি হাসপাতালে ভর্তি করতে হবে, SSKM কি আরজি করে কি NRS-এ, ওই হাসপাতালে ভালো কোন ডাক্তার আছে এটা খোঁজ নেওয়ার আগে আমরা খোঁজ নিই আমার কোনো রেফারেন্স আছে কিনা।
কারণ না হলে চট করে সরকারি জুতো হাসপাতালে ভর্তি সুতলা করা হয়ে যায় যায়। না, ক্ষয়ে যায়। বেড পাওয়া যায় সেইখানে না। শিশু মৃত্যুর রাজ্যে, যে রাজ্যে প্রতি মাসে কোনো না কোনো মেডিকেল কলেজে শিশু মৃত্যুর খবর আসে, সেখানে বাচ্চাদের বেডে একটা চোরকে শুইয়ে রাখা হলো কেন? তাকে তদন্ত থেকে যাতে আড়াল করা যায়। আমি একটা লাস্ট একটা কথা বলছি শুভ্র, আজকে তো এই বা কালকে রাত্রিবেলা কোর্ট নির্দেশ দেওয়ার পরে এই সুজয় ভদ্রকে নিয়ে গিয়ে ভয়েস টেস্ট করানো হলো, করে আবার স্কেমে ফেরত দেওয়া হলো। কি হলো? মরে গেল না তো, বেঁচে আছে তো এখনো অবধি। তাহলে 4 মাস ধরে পিজির যে ডাক্তারগুলো বলছিল ওর ভয়েস টেস্ট করতে নিয়ে গেলেই টুক করে মরে যাবে, তারা মিথ্যে কথা বলছিলেন একদিন ধরে। আমি বলছি তদন্তকে এরকম ভাবে ব্যাহত করার জন্য ভয়েস টেস্ট দেওয়ার মতন পরিস্থিতি নেই, দেখা গেল দিব্যি পরিস্থিতি আছে। সেক্ষেত্রে এই মিথ্যে কথাটা বলার জন্য এই ডাক্তারদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে? ব্যাপারটা হলো যে এখানে যেটা বলা হলো যে ইডি ক্রোক করেছে, ইয়ে হয়েছে, হ্যাঁ ইডি ক্রোক করেছে, তদন্ত হবে। ইডি তো ছগন ভুজবলের 840 কোটি টাকা স্ক্যামও ক্রোক করেছিল, তাকে এখন জেল থেকে ছাড়িয়ে এনে 2 বছর পর মন্ত্রী করেছেন, সেটারও তদন্ত হওয়া উচিত আমি মনে করি। এবং ভয়েস স্যাম্পেল, কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র তোমারের ছেলে 10,000 কোটি টাকার চুক্তি করছেন একজন বিদেশে বসে থাকা একজন সন্ত্রাসী। শুধুমাত্র দুই বিরুদ্ধ রাজনৈতিক দলের তর্জের মধ্যে সীমাবদ্ধ থাকার বিষয় নয়, তার ব্যাপ্তি আরো অনেক ব্যাপক এবং গভীর। তার কারণ এর সঙ্গে এই দুর্নীতির সঙ্গে বহু যোগ্য প্রার্থীর বঞ্চনার অভিযোগ পর্যন্ত রয়েছে। আমরা অবশ্যই চাইব দুর্নীতির তল পর্যন্ত তদন্তকারীরা পৌঁছক, এবং যারা মাথারা রয়েছে সেই অবধি পৌঁছতে পারে কিনা তদন্ত, সেদিকে নজর থাকবে, এবং যারা বঞ্চনার শিকার হয়েছেন তাদের সেই বঞ্চনার অবসান যেন হয়। আলোচনা এই পর্যন্ত। ছোট্ট একটা বিরতির পর দেখুন 7টায় বাংলা। চোখ রাখুন এবিপি আনন্দ।